আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন তো? কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। এই যে ভাইপো ব্যানার্জি, এর বয়স 30-32 বছর। তুমি কত বড় নেতা হে? এত টাকা তুমি কামিয়েছো যে এত বড় বাড়ি করতে পেরেছো? শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে। তুমি বলো দেখি তো আমার বাড়ির নিচে ভল্ট নেই, বলো। পার মদের বোতল, দেশি মদের বোতলে পার বোতলে 2.5 টাকা আছে ভাইপোর, পার বোতলে। দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বাড়িতে এক্সকেলেটর লাগানো, কোটি টাকার ঝাড়বাটিতে থাকা, চার্টার্ড প্লেন, চার্টার্ড হেলিকপ্টার ইউজ করা। ভাইপোর জলের লিটারের দাম কত জানেন? 250 ml 250 টাকা, 1000 লিটারের জল খায়। তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান, তিনিও আগে সিপিএম করতেন, তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন। তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছো? বলনি। শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো, এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছো, পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। যখন ওরা ভোট চাইতে আসবে, ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে, সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না, সেটাই করে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন, স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন, খাদ্যমন্ত্রী জেলে কেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাইপোর পকেট থেকে আসে? 1400 কোটি টাকা পেয়েছে 2 বছরে তৃণমূল, তার 600 কোটি টাকা কে দিয়েছে জানেন? ডিয়ার লটারি। ডিয়ার লটারি মানে ভাইপো লটারি। আমি বেঁধে দড়ি দিয়ে বাঁধবেন ঘরে এলে, বলবেন মোদিজি 45,000 কোটি দিয়েছেন, 40 লক্ষ বাড়ি হয়েছে বলে চোর মমতা ইউটিলাইজেশন পাঠিয়ে টাকা ঝেড়ে দিয়েছে। নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। আসলে এই মুখ্যমন্ত্রীর, এই লোকটির, এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে। তিনি থরথর করে কাঁপছেন। তিনি বুঝে গেছেন বিসর্জনের বাজনা বেজে গেছে, মানুষ আর তার পাশে নেই। আমাদের প্রিয় বঙ্গভূমি, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গকে যিনি ধ্বংস করছেন গত 10 বছর ধরে, তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গত পরশুদিন থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করতে অগ্রাহ্য করেছি। ওনার নামের সঙ্গে আমি আর মুখ্যমন্ত্রী শব্দটা বসাই না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের একটা ঐতিহ্য আছে, আপনারা জানেন। স্বাধীনতা পরবর্তী কাল থেকে এই দুর্বৃত্ত তৃণমূল ক্ষমতায় আসার আগে পর্যন্ত অনেক রাজনৈতিক দলের অনেক মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন, অনেক নেতা সেই আসনে বসেছিলেন। বিধান রায়ের কথা আমাদের মনে পড়ে, প্রফুল্ল সেনের কথা আমাদের মনে পড়ে, অজয় মুখার্জির কথা আমাদের মনে পড়ে, আরো অনেকের কথা আমাদের মনে পড়ে। কিন্তু এই রকম মিথ্যাচারী, এই রকম ভাওতাবাজ, এই রকম দালাল তোলাবাজ দলের একজন প্রধান এর আগে কখনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হননি। এই ভদ্রমহিলা পশ্চিমবঙ্গের সবচেয়ে গর্বের যে জায়গা শিক্ষা, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে, কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি। আমি এসেছি ভারতবর্ষের বিচারালয়, ভারতবর্ষের বিচার বিভাগের কথা বলার জন্য। তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে। গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে, যেটা করার সাহস এমনকি আমিও পাইনি। 17 রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে, যা আপনারা এর মধ্যেই জানেন। এবং বলেছে
যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না, ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো। আজকে যে প্রায় 26,000 প্রার্থী, তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন, তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন। তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো, তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী, জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায়। এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন, ডাকুন, কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না। তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম। এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না। পশ্চিমবঙ্গে বহু মনীষী, আমি বলবো হ্যাঁ মনীষী, তারা মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনারা হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন। তিনি কখনো নিজের পকেটে টাকা ঢোকাননি। তিনি অবিবাহিত ছিলেন, তারও ভাইপো ছিল। আমরা কলকাতা শহরে থেকে দেখেছি। তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন। আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন। সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি। আপনারা যারা কলকাতায় যান, বহু লোকই যান, হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডের ওখানে মিশেছে, সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো 5 তলা বা 6 তলা বাড়ি, সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে, তাদের দলদাস হয়ে গেছে, পাহারা দিচ্ছে। আমার প্রশ্ন, এই যে ভাইপো ব্যানার্জি, এর বয়স 30-32 বছর। তুমি কত বড় নেতা হে, এত টাকা তুমি কামিয়েছো যে এত বড় বাড়ি করতে পেরেছো? শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে। তুমি বলো দেখি তো আমার বাড়ির নিচে ভল্ট নেই, বলো, আমরা শুনতে চাই। এই যে দুর্বৃত্ত ভাইপো ব্যানার্জি, এ পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে পিসিকে আড়ালে রেখে। আপনারা জানেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের, কলকাতা পুলিশের নিযুক্ত হলে তার অফিস হয় লালবাজারে। আপনারা কখনো ভাবতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করছেন? এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করেন কারণ সে এই ভাইপো ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির যাবতীয় তোলাবাজির টাকা পয়সা তিনি সংগ্রহ করেন। তিনি সংগ্রহ করে উপযুক্ত জায়গায় পৌঁছে দেন। না হলে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কখনো ওসির পদমর্যাদায় থাকতে পারতেন না। তাকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন। কোটি কোটি টাকা তারা পশ্চিমবঙ্গ থেকে লুটেছেন, পাঠিয়েছেন দুবাই, পাঠিয়েছেন থাইল্যান্ড। সেখানে বড় বড় হোটেল, বড় বড় অ্যাপার্টমেন্ট হাউস তৈরি করে রেখে দিয়েছেন। আর এখানে পশ্চিমবঙ্গে, আমি তো গ্রাম ঘুরছি এখন, এর আগেও জানতাম, এখন তো আরো স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে, যে খেটে খাওয়া মানুষ, সে তিনি অল্প মাইনের চাকরি করুন বা বেশি মাইনের চাকরি করুন, একটা বাড়ি করতে গিয়ে তার মাথার ঘাম, পায়ে ফেলা উপার্জন, তাকে সেই বাড়ি তৈরির পেছনে খরচা করতে গিয়ে তারপরেও পুরো বাড়িটা তৈরি হয়ে ওঠে না। তাহলে তোমাদের উত্তর দিতে হবে, এই যে চোর জোচ্চোর তোলাবাজ তৃণমূল, তোমাদের উত্তর দিতে হবে, তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে? কোথা থেকে আসে এত টাকা? এর উত্তর আমরা চাই। আমি তখন আদালতে, একদিন আদালতের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা জানতে চাই এই অভিষেক ব্যানার্জি তার সম্পত্তির কোন অ্যাফিডেভিট অফ অ্যাসেটস, যেখানে সব সম্পত্তির তালিকা থাকবে, সেটা প্রকাশ করবেন কিনা। আজ পর্যন্ত সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস তিনি প্রকাশ করেননি। তার যারা দালাল, যারা চামচা, তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান, কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান। এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেয়া হয় ভোটের সময়, সেই সম্পত্তির হিসেব দেওয়া হবে। কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি, দুবাইয়ের হোটেল, সেসব কোথায় যাবে? তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড দাও, তুমি দাও, তোমার পিসি দাও, এই দুজনে মিলে দাও, আর নিজে চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হপকিন্স হসপিটালে। কেন যাও? তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এইরকম জায়গায় তোমরা নিয়ে এসেছো যার উপর তোমার নিজেরই আস্থা নেই। তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বা লন্ডনে, আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা। আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে
মুমূর্ষু রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন, একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে 300 টাকা আপনি একটি দালালের হাতে খুঁজে দেবেন, যে দালাল তৃণমূলের সদস্য। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন, তার মুখ অনেকে চেনেন এলাকার মানুষেরা। তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন। যখনই আপনি 7,000 টাকা দেবেন, তখন আপনি একটা ফ্রি বেড পাবেন। এর নাম নাকি ফ্রি বেড। এইটা নাকি ফ্রি বেড। শিক্ষা ধ্বংস করেছো, স্বাস্থ্য ধ্বংস করেছো। তোমার প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে। তুমি খাদ্য চুরি করেছো, সেই খাদ্যের মন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে। আপনারা মনে করে দেখুন, পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা থেকে আজ পর্যন্ত চুরির দায়ে কোনো মন্ত্রী, কোনো নেতা জেলে যাননি। তোমরা রেকর্ড স্থাপন করেছো। এখন আমরা বলি অনেক হয়েছে, অনেক কামিয়েছ, এবার এখান থেকে যাও। যদি ভালো ভালো চলে যাও, ওয়েল অ্যান্ড গুড। যদি না যাও, আমরা তোমাকে তাড়িয়ে দেবো এখান থেকে। তুমি জেনে রেখো, তোমার মতো দুর্বৃত্ত, তোমাদের মতো জালিয়াত, তৃণমূল, এরা পশ্চিমবঙ্গের যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে একটা ফুটনোটেরও জায়গা পাবে না। ইতিহাস বইতে তো একটা লাইন দূরস্থান, একটা ফুটনোটের জায়গাও পাবে না। এই তৃণমূলকে তাড়িয়ে দিতে হবে, এই তৃণমূলকে তাড়িয়ে দিতে হবে। এই শপথ আমরা প্রতিটা মিটিংয়ে, মিছিলে আমরা নিচ্ছি। এবং আমি যে স্বতঃস্ফূর্ততা সারা জেলা জুড়ে লক্ষ্য করছি, আপনারা যার খবর আমার চেয়ে অনেক ভালো জানেন, সেটা হচ্ছে সমগ্রটাই তৃণমূলের বিরুদ্ধে। এই তৃণমূল দুর্বৃত্তের দল, তোলাবাজের দল, এ নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, খানিকক্ষণ বললাম। এই তৃণমূলের হাতে এখন লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর কোনো প্রজেক্ট নেই। তারা লক্ষ্মীর ভান্ডার নামে একটা জুয়া চুরি শুরু করেছে। তারা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দিতে হবে না, তোমরা বন্ধ করে দাও। মমতা ব্যানার্জি, তুমি নিজেও গদ্দার। কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন। তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান, তিনিও আগে সিপিএম করতেন, তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন। তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছ? বলনি। চার্চিল তার সারা জীবনে 4 বার দল বদল করেছিলেন, প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল। তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে? বলেনি। মানুষের এটা গণতান্ত্রিক অধিকার। যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন, সে অধিকার তার আছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। তার জন্য তুমি তাকে গালাগাল করবে? নিজের দলে তুমি নিজে গদ্দার, তোমার নিজের দলে অনেক গদ্দার আছে, তাদেরকে কোনোদিন গালাগাল করেছো, গদ্দার বলেছো? বলনি। আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভান্ডারে ফিরে যাই। এই লক্ষ্মীর ভান্ডার একটা বিশেষ ভাওতাবাজি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি, তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয়, তোমার ভাইপোর টাকা নয়, তোমার দলের অন্যান্য তোলাবাজ নেতাদের টাকা নয়। এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয়, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায়, সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই লক্ষ্মীর ভান্ডার সকলের হাতে পৌঁছে দাও। এটা না তোমার টাকা, না তোমার কল্পনা শক্তি প্রসূত। তুমি এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করনি। এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন, সবাই শিক্ষিত মানুষ। আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমেরিকাতে পড়াতেন, এখন বয়স 83 বছর। তার নাম প্রণব বর্ধন, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। এই স্কিম প্রণব বর্ধনের স্কিম, এই স্কিম তোমার স্কিম নয়। মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা, যে তত্ত্ব, সেটা শুরু করেছিলেন, সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব বর্ধন। আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছো, পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে, পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে, তুমি কোথাও থাকবে না, এটা জেনে রাখো। আজকে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা। আদৌ যা নয়, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে, সেই টাকা থেকে মানুষকে দেওয়া হয়। তোমার ক্ষমতা নেই এটা বন্ধ করার,
কারো ক্ষমতা নেই। ভারতবর্ষে যখন কোনো কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোটাই বন্ধ হয়নি, প্রত্যেকটা চলে। এটা জেনে রাখতে হবে। যখন ওরা ভোট চাইতে আসবে, ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে, সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না, সেটাই করে। তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন, স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন, খাদ্যমন্ত্রী জেলে কেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাইপোর পকেট থেকে আসে, কোথা থেকে আসে, এই প্রশ্নগুলো করবেন। তোমার মুখ্যমন্ত্রী, যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না, আমি তো মানিই না, কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? কাল তিনি এই কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে। আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন তিনি? তিনি রোহিঙ্গা নন তো? রোহিঙ্গা নন তো? এই প্রশ্ন আজ আমাদের তুলতে হবে। তুমি জেনে রাখো, তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে, আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল। ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল, সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়। তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে, তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটিসাইড করলো? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন, আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। তিনি ওই আসনে, যে আসনে বিধান রায়, প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন, অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন, এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন, প্রফুল্ল সেন আরামবাগের মানুষ, বিধান রায় কলকাতারই মানুষ, এরা যারা বসেছিলেন, সেই আসনে বসার যোগ্যতা তুমি জোচ্চোর একটা দলের প্রধান, তোমার সেই ক্ষমতা নেই। গত পরশু দিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের, তারপরে 8 থেকে 80 সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো। এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন, যারা কেস লড়েছেন, বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? কালকে আসছে আকাশ রানী মহিষাদলে, যত আসবে তত হারবে। 2021 সালে 18ই জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে এসেছে। তেখালিতে আসার পরে
4টা জেলা থেকে লোক নিয়ে এসছে। ওর পাশে যারা তোলামূলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার, আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন। এমন টুপিটা খেয়েছে, দাঁড়িয়ে পড়েছে, আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 1956 ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে, তার বাড়ির ছেলেকে, তার ভাইকে, তার বন্ধুকে গ্রহণ করেছে। আর বহিরাগত মমতা ব্যানার্জিকে বলেছে টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। এই হীরক রানী কালকে আসছেন আকাশে চপ হেলিকপ্টার চড়ে, মিথ্যা ভাষণ দিতে আসছেন। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 21-এর আগে বলেছিল ও মোদি ভ্যাকসিন লাগবে না, সব ভ্যাকসিন কিনে দেব। তারপরে বলছে মোদিজি ভ্যাকসিন দেন, ধরম বাবা রক্ষা করো। মোদিজিও 15 কোটি 17 কোটি ভ্যাকসিন বাংলাকে বিনামূল্যে পাঠিয়ে দিয়েছেন। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে 60,000 চাকরির নোটিফিকেশন হয়ে গেছে, এখন বলছে 10 লক্ষ চাকরি আমার হাতে আছে। এর কথা কেউ বিশ্বাস করে না। এর আমলে আপনারা শুনে রাখুন, আমি কিছুদিন ক্যাবিনেটে ছিলাম। এই ডক্টর অমিত মিত্র বলে একটা লোক আছে, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। তার বদলে 30,000 কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে পার্টির নেতাদের আত্মীয় স্বজন অথবা টাকার বিনিময়ে। পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কোনটাতে গত কয়েক বছর কোন নিয়োগ হয়নি। ত্রিপুরার মতো ছোট রাজ্য, মানিক সরকারের, মানিক সাহার মন্ত্রিসভা, তারা একটাও পিটিটিআই পাস করা লোককে বাড়িতে বসে থাকতে দেননি, জিরো করে দিয়েছেন। বিহারে সব প্যারা টিচার পার্ট টাইমার রেগুলারাইজ। উড়িষ্যাতে 58,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ করে সরকার বলেছে পার্মানেন্ট জব ছাড়া দেব না। আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে। পিসি ভাইপোর কথা, ভাইপো কবে আসছেন? গোল্ডেন রিট্রিটে এসেছিলেন। 3,500 পুলিশ, একদিনে 1.5 ঘন্টার মিটিং এ খরচ 27 লক্ষ টাকা। এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক। যত বলবে মেদিনীপুরের লোক তত এদের ঝাঁটিয়ে বিদায় করবে, ঝাঁটিয়ে বিদায় করবে। কারণ এরা মেদিনীপুরের লোককে চাকর বাকর ভাবে, আর আমরা চাকর বাকর নই।